হ্যালো গাইস, একটা নতুন মুভি এক্সপ্লেনে তোমাদের সবাইকে স্বাগত। আচ্ছা ভাবো, তুমি এমন একটা উদ্দেশ্য নিয়ে বাড়ির থেকে বেরিয়েছো যেখানে গেলে তুমি সফলতা পাবে বা যেখানে গেলে তুমি শান্তি পাবে। সেই পথটা এমন একটা কঠিন পথ ছিল যে কয়েকশো মাইল, কোনো গাছপালা, কোনো জন্তু কেউ নেই, কোনো মানুষের বসবাস নেই। সেই জায়গা দিয়ে তোমাকে যে নিয়ে যাচ্ছে তোমার একটা বন্ধু, তোমরা যাওয়ার পথে তোমাদের গাড়িটা খারাপ হয়ে গেছে। কিন্তু খারাপ হওয়ার পরে তুমি গাড়ির থেকে নামার পরে একটু ঘোরাফেরা চারিদিকে করতে না করতে তোমার চোখে এমন একটা জিনিস পড়লো, একটা সোনার পাথর পড়লো, যেটা কিনা ছোট না। সেটা তুলতে গেলে জেসিবি দিয়ে তুলতে হবে বা বড় খোদাই করা মাটির খোঁড়া জিনিস দিয়ে। সেইটা দেখার পর তোমরা দুজন কি করবে হলো? তো এই মুভিতে তোমরা সেটাই দেখতে পাবে যে লোভে পাপ আর পাপে মৃত্যু। লোভ করো, অতটাও লোভ করো না যেটা তোমার স্বার্থের বাইরে। শুরুতে আমরা ভার্জিল নামে একটা ছেলেকে দেখতে পাই, যে কিনা ট্রেন থেকে একটা শুনশান জায়গায় নামে, যেখানে চারিদিকে শুধু ফাঁকা। সে যাচ্ছিল কম্পাউন্ডের উদ্দেশ্যে। তো সেখানে কিছু ছোটখাটো ঘরবাড়ি ফাঁকা পড়েছিল স্টেশনের বাইরে। তো সেইখানে যাওয়ার পরে সে এক ব্যক্তিকে জিজ্ঞাসা করে যে আমাকে এখান থেকে একজন নিতে আসার কথা ছিল, আমার একটা কলিগ। সে কি কম্পাউন্ডে নিয়ে যাওয়ার জন্য কেউ এসেছিল আমাকে নিয়ে যাওয়ার জন্য? সেই ব্যক্তি তাকে কোনো উত্তর দেয় না। শেষবেশ সে ওয়াশরুমটা জিজ্ঞাসা করলে হাত দিয়ে ইশারা করে দেখিয়ে দেয়। সেই ব্যক্তি তার ওয়াশরুমে জিজ্ঞাসা করার পর সেখানে ওয়াশরুমে গিয়ে যখন ওখানে ফ্রেশ হচ্ছিল, ঠিক সেই সময় একটা ব্যক্তি এসে তাকে জিজ্ঞাসা করে। তার নাম ছিল কেইথ। সে বলে, ভার্জিল, তুমি কি কম্পাউন্ড যাওয়ার উদ্দেশ্যে এসেছিলে? সে বলে, হ্যাঁ আমিই যাব। তারপরে দেখতে পাই তারা দুজন গাড়িতে করে বেরিয়ে পড়ে কম্পাউন্ডে যাওয়ার উদ্দেশ্যে। সেই ব্যক্তি যে কোম্পানির উদ্দেশ্যে থেকে এসেছিল, সেখানে ডিল হয়েছিল $200 দিতে হবে, এবং সে ওয়াশরুম জল নষ্ট করার উদ্দেশ্যে তাকে আরো $20 কর চাপানো হয়েছে। কেইথ তাকে যেতে যেতে কিছু কোশ্চেন করছিল। তুমি যে জায়গাটা যাচ্ছ ওই জায়গা কিন্তু নরকের থেকে কিছু কম নেই, তুমি ওখানে কি করতে যাচ্ছ? সে বলে, আমার ইচ্ছা ওই জায়গাটায় গেলে আমার মুড ভালো থাকবে। যে কুলারটা ছিল সেটা বারবার চালাতে গেলে সেই ব্যক্তি বন্ধ করে দেয়, কারণ সেটা যদি চালানো হয় তাহলে গাড়ির ইঞ্জিন ফেটে যেতে পারে বা ইঞ্জিন খারাপ হয়ে যেতে পারে। সে তাকে বারণ করে এবং সেটা তাকে চালাতে দেওয়া হয় না। এইভাবে বেশ কিছু পথ তারা চলে যায়, যাতে চাকাটা একদম পাংচার হয়ে যায়। গাড়িটা আবার দেখতে পাই ভার্জিল, সে একার কারোর হেল্প ছাড়াই সে গাড়িটা আবার চাকাটা পাল্টে চেঞ্জ করে ঠিক করে নেয়। আবারও তারা দুজন কন্টিনিউ চলতে থাকে। চারিদিকে শুধু ফাঁকা পাহাড়, সেখানে কোথাও গাছপালা কিছুই নেই। দুজন টান টান গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। তারপর সন্ধে হয়ে যায়। তাদের উদ্দেশ্যে তারা এখনো পৌঁছাতে পারেনি। তারা একটা জায়গায় ক্যাম্পিং করে। সেখানে বসে তারা দুজন গল্প করছিল, তাদের পরিবারের সম্বন্ধে জানতে চাইছিল, সেখানে কি করতে যাবে তার জন্য জানতে চাইছিল। ভার্জিল একটাই কথা বলে, দেখো, ওখানে গেলে যতই কষ্ট হোক, তুমি যে বলছো যেতে বাধা দিচ্ছ, বাধা দিও না। তুমিও তো আমার সাথে যাচ্ছ, তাহলে তো আমার সাথে তোমার যাওয়ার কারণ কি? কেই তো একটাই কথা বলে, আমি তোমাকে ছাড়তে যাব প্লাস চলে আসবো, মানে কন্টিনিউ আমার যাতায়াত থাকে, কিন্তু তুমি তো সেখানে গিয়ে কঠোর পরিশ্রমী নরকে থাকতে চলেছ। সে একটু মুড অফ হলেও কিছু বলে না। এইভাবে তাদের রাতটা সেখানে কভার হয়ে যায়। পরদিন সকালে দেখতে পাই ভার্জিল গাড়ি চালাচ্ছিল, কেইথ শুয়েছিল, একটু বিশ্রাম নিচ্ছিল। আর সে সেই কুলারটাকে একটু জোরে দেয়। একের ঘাট দিয়েছিল, তারপরে আবারও জোরে দিলে একটা বাজে বিকট আওয়াজ হয়। আওয়াজটায় গাড়ির ইঞ্জিনের একটা কোনো একটা পাইপ ফেটে যায়। সে ভীষণ বাজেভাবে তাকে বকাবকি করে নিজে গাড়ির থেকে নেমে যায়। গাড়িটা খারাপ হয়ে গেছিল। সে তার কাছে ক্ষমা প্রার্থী চায়। গাড়িটা যখন সে ঠিক করছিল, সে ওয়াশরুমে যাওয়ার জন্য, বাথরুম করার জন্য সাইডে গিয়ে একটা পোড়া গাছের নিচে যখন বাথরুম করছিল, তার চোখটা একটা সাইডে পাথরের ওপরে যায়। সেখানে গিয়ে তার চোখে এমন কিছু পড়ে, সে চারিদিকে দেখতে থাকে যে এটা কি জিনিস। পরে সে কেইথকে সেখানে ডাকে এবং তাকে বলে এটা কি জিনিস হতে পারে। বলে, এটা তো সোনা হলে আমি আগুনে পোড়াবো, যদি এটা কালো হয়ে যায় তাহলে এটা সোনা হবে না। সে তার লাইটার দিয়ে সেটাকে জ্বালালে সেটা কোনো রকমভাবে জ্বলে না আর কালোও হয় না। তারা দুজন শিওর হয়ে গেছিল সেটা ছিল সোনা। তাদের প্ল্যানিং অনুযায়ী এই সোনাটা তারা তোলার চেষ্টা করছে। এই সোনাটা তুললে যে জায়গাটা কম্পাউন্ডে যাওয়ার উদ্দেশ্য ছিল ভার্জিলের, সেখানে আর যাওয়ার প্রয়োজন পড়বে না, তারা দুজন বড় লোক হয়ে যাবে। গাড়ি থেকে জিনিসপত্র বার করার পর তারা সেটা খুঁড়তে থাকে। অনেকটাই খুঁড়েছিল, কিন্তু তারা হাত দিয়ে ওটা তোলার চেষ্টা করলে তারা দুজন ব্যর্থ হয়। শেষমেশ তাদের গাড়িতে বেঁধে সেটাকে তোলার চেষ্টা করলেও সেখানেও তাদের গাড়ির রশি ছিঁড়ে যায়। তারা আবারও ব্যর্থ হয়। একেবার দুবার বারবার করতে করতে তারা শেষমেশ প্ল্যানিং নিল, এইভাবে এটা মনে হয় হবে না, আমাদের আবারও ব্যাগে ফিরে যেতে হবে, যেখানে গেলে আমরা কিছু জিনিস ভাড়ায় আনতে পারবো। মানে মাটি খোদাই করা কোনো একটা মেশিন আনতে চলেছিল, কিন্তু সেই জিনিসটার সাথে তাদের পর্যাপ্ত খাবারও আনার দরকার ছিল। এখানে কোষ মাইল দূরে কোনো কিছুই পাওয়া যায় না। তাদের দুজনের মধ্যে কোনো এক ব্যক্তিকে এখানে থাকতে হবে, এই সোনাটাকে পাহারা দিতে হবে, আর কোনো এক ব্যক্তিকে যেতে হবে। সেখানে ভার্জিল বলে, আমি কিন্তু যেতে রাজি হব না, যদি চাও তো তুমি যাও। তো সেই দিন রাতটা সেখানে কভার করার জন্য, জন্তু জানোয়ার হাত থেকে বাঁচার জন্য কিছু কাঠপালা গুড়িয়ে এনে আগুন জ্বালিয়ে রাতটা ওখানে কভার করে।
আর তারা আনন্দ করে যে এবার আমরা বড়লোক হয়ে যাব, আর কোনো চিন্তা নেই। তাদের প্ল্যানিং অনুযায়ী সেখানে ভার্জিল তো যেতে রাজি হয় না। সে বলে, আমি এখানে থাকি, তুমি জানো শোনো বোঝো, তুমি যাও, তুমি গেলে তাড়াতাড়ি হবে। এমন একটা জায়গা যেখানে 4 চাকা গাড়িতে করে গেলে 2 থেকে 3 দিন লাগবে শুধু যেতে, আর যে জিনিসটা আনতে চলেছে মাটি খোদাই করা মেশিনটা, সেটা এখনো খুঁজতে 1 দিন, আর আবারও আসতে 2-3 দিন, মোটামুটি 5-6 দিনের খেলা ছিল। শোনার পর সে একটু ঘাবড়ে যায়। সে তাকে বারবার বলে, ভেবে চিন্তে বলছো তো? আমি চলে যাওয়ার পর কিন্তু তুমি এই জায়গাটা একা পড়ে যাবে, নিজেকে কন্ট্রোল করে থাকতে পারবে তো? সারা রাত সারা দিন একা, কেউ নেই, জন্তু জানোয়ার আছে পাশে, নেগড়ে কুকুর, তুমি কাটাতে পারবে তো? সে সাহসের সাথে বলে, আমি অবশ্যই পারবো, তুমি যাও, আমি এখানে ঠিকই কন্ট্রোল করে নেব। সে তাকে পর্যাপ্ত পরিমাণে জিনিসপত্র দিয়ে গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। আর আবারও সে সেটা মাটি পাথর দিয়ে ঢেকে রেখে দেয়, কারণ সেটাকে তাকে পাহারা দেওয়ার দায়িত্ব দিয়ে গেছে কেইট। সেখানে ছোট মোটো একটা তাঁবু খাটায়, তাকে একটা ফোন দিয়ে গেছিল, ব্যাকআপ ব্যাটারি দিয়ে গেছিল, যে সে যে ওখান থেকে আসার পথে একটা ফোন কিনবে বা একটা ফোন জোগাড় করে তাকে ফোন করে কন্ট্যাক্ট করে বলে দেবে যে সে কতক্ষণ লাগবে, পেয়েছে কি পায়নি, মানে খবর নেওয়ার জন্য তার কাছে যে ফোনটা ছিল সেটা দিয়ে গেছে, আর সে একটা নতুন করে ফোন কিনে নেবে এটা বলে গেছে। রাত্রেবেলা যাতে কেউ কোনো আঘাত না করতে পারে, কোনো কুকুর কোনো জিনিসপত্র, তার জন্য সে কিছু কাঠফাট গুঁড়িয়ে আস্তে আস্তে ওখানে ক্যাম্পিংটা রেডি করছিল। রাত হয়, কিছু খাবার দাবারও খায়, সেখানে এইভাবে কাটায়। কিন্তু আশপাশ দিয়ে এমন এমন আওয়াজ আসছিল যে স্বাভাবিকভাবেই ভয় লাগবে, কারণ চারিদিকে নেগড়ে কুকুর, নেগড়ে বাঘ চারিদিকে ডাকছিল। তার কাছে শুধু আগুন চলছিল বলে তারা কেউ আসছিল না। এইভাবে রাতটা কভার হয়। সে সেই মাটির ওপরে লুটিয়ে শুয়ে থাকে। সকালবেলা সেখানে ওঠার পর সে যখনই বাথরুম করছিল, ঠিক তখনই তার ফোনটা বেজে ওঠে। তাড়াহুড়ো করে এসে ফোনটা ধরে, কিন্তু ফোন ধরার পর কোনো কথা সে শুনতে পায় না। সে সেই সোনার দিকে তাকিয়ে আর তার বন্ধুর ভরসা করে যে নিজের লাইফটা চেঞ্জ হয়ে যাবে, বড়লোক হয়ে যাবে, সেই ভরসা করে সে চুপচাপ থাকে। এইভাবে সে যখন ক্যাম্পিং করার জন্য একটু দূরে গিয়েছিল, দেখতে পায় একটা ভাঙা প্লেন পড়ে আছে। সে সেখানে যাওয়ার পর ভাবলো, এখান থেকে যদি কিছু জিনিসপত্র নিয়ে যাই, আমার তাঁবুটা ঠিক করা যায়, তাহলে আমি একটু রিল্যাক্সে থাকতে পারবো। সে সেখান থেকে কিছু জিনিস ভেঙে আস্তে আস্তে করে বয়ে কষ্ট করে সেখানে আনতে থাকে। টুকরো টুকরো জিনিস আনার পর তার তাঁবুটাকে সে সুন্দর করে সাজিয়েছিল। চারিদিকে টান টান, তার শরীরটা আস্তে আস্তে ক্লান্ত হয়ে পড়ছিল। শরীরের চামড়াগুলো আস্তে আস্তে অন্য গঠন নিতে শুরু করছিল, আস্তে আস্তে পচতে শুরু করছিল, কারণ স্নান নেই, খাওয়া নেই, ঠিকমতো ঘুম নেই। একটা নিরিবিলি জায়গায় রোদের ওপরে সোনা চুইকি দিচ্ছে সে সেইখানে। সে শুধু একটাই কথা ভাবছে, একটু কষ্ট করে যদি বড়লোক হয়ে যায়, তাহলে তো আর সারা জীবন কষ্ট করতে হবে না। সে একটা ছোট মতো পাথর সেখান থেকে ভেঙে রেখে দিয়েছিল। ঠিক সেই সময় তার কাছে ফোনটা বেজে ওঠে। সে সেখানে ফোনটা কিনে নিয়েছিল। ফোনটা কেনার পর বলে, আমি ফোনটা জোগাড় করে নিয়েছি, কিন্তু এখান থেকে আরও আমার 2-3 দিন সময় লাগবে, এখনও সঠিকভাবে জিনিসপত্র কিনে কিনে গুছিয়ে উঠতে পারেনি। আর সে তাকে ভরসা দেয়, আমি আছি। রাত্রেবেলা আগুন জ্বালিয়ে সে চারিদিকে দেখছে, মনে হয় কেউ তাকে ছিঁড়ে খেতে আসছে। চারিদিকে এক বিকট বিকট আওয়াজ। সে সেইভাবে ওখানটায় কোনো রকম ভাবে সেদিনেরও রাতটা কাটায়। পরের দিন সকালবেলা উঠে দেখতে পায় তার স্কিনের চামড়াগুলো পচতে শুরু করে দিয়েছে। মানে তার কাছে নেই এক্সট্রা ড্রেস, নাই আছে পর্যাপ্ত জল, খাদ্য। তার আগের থেকে এখন লুক অনেক পাল্টে গেছে। অল্প জল যখন নিয়ে সে খাওয়ার চিন্তা করছিল, ঠিক সেই জায়গাটা সাপ আসে। খিদের চোটে সে সাপটাকে মারার জন্য যখন সাপের উপরে হামলে পড়ে, তার পা লেগে জলের ড্যাম থেকে জলটা পড়ে যায়। সে নিজেকে গিল্টি ফিল করছে, আগে জল নেই, তার উপর জলটা পড়ে গেল, কি করব, বারবার চিন্তার মধ্যে পড়ে যায়। সে যখনই আবার সেই ভাঙা প্লেনের কাছে গিয়েছিল, দূরে কোনো এক ব্যক্তিকে দেখা পেয়ে সে সেখানে লুকিয়ে যায়। আর তার ব্যাগটার ভিতরে সোনাটাও ছিল, সোনার একটা টুকরো। সে তার থেকে যত লুকাতে থাকে, সেই ব্যক্তিরা তার কাছে আসার পর বলে, চিন্তা নেই, তুমি বাইরে আসতে পারো, আমার সাথে কথা বলতে পারো। সোনাটা লুকিয়ে ব্যাগটা নিয়ে বাইরে গেলে সে তাকে জিজ্ঞাসাবাদ করলে, তাকে খাবার দিতে চাইলে, জল দিতে চাইলে, সে কোনো কিছুই নিতে রাজি হয় না। সে মেয়েটি বুঝতে পেরে গেছিল, বলে, তুমি আমার থেকে লুকাচ্ছ কেন, আর এই নির্জন এরিয়ায় তুমি একা কেন? সে বলে, আমি যাব কম্পাউন্ডে, আমার বন্ধু আমাকে নিতে আসবে। বলে, বন্ধু যদি নিতে আসবে তাহলে তুমি এখানে এলে কিভাবে? সে তার প্রশ্নের ঠিকমতো উত্তর দিতে পারে না। মেয়েটি তাকে সন্দেহ করতে শুরু করে। মেয়েটি আস্তে আস্তে যখন তার তাঁবুর দিকে এগিয়ে যায়, সেই ছেলেটি তাকে বারণ করতে থাকে। ভার্জিল বলছিল, তুমি ওইদিকে যেও না। এক এক করে আস্তে আস্তে যেতে যেতে সে তাকে পিছু হটতে বললে সেই মেয়েটি পিছুতে হটে না। আস্তে আস্তে তার তাঁবু যে জায়গাটা খাটানো ছিল, মেয়েটি সেই জায়গাটায় চলে আসে। বলে, বাহ, তুমি তো বেশ ভালো তাঁবু খাটিয়েছো, ওখান থেকে পর্যাপ্ত পরিমাণে জিনিস এনে। এই তাঁবুতে আমাকে ক্যাম্পিং না করা দেওয়ার জন্যই কি এরকম করছিলে, নাকি কিছু আমাকে গভীরভাবে লুকাচ্ছ? তুমি এই জায়গাটায় একা কেন? তার মানে কোনো কিছু কথা তো অবশ্যই আছে। সে তাকে সন্দেহ করতে থাকে। তাকে ফোর্স করলে সে তাকে আঘাত করে সেখানে মেরে ফেলে। মারার পর
সে বুঝতে পারছিল না যে কি করবে। তার কাছ থেকে যেসব এমার্জেন্সি জিনিসপত্রগুলো আছে সেখান থেকে কিছু জিনিস সে তার কাছ থেকে নিয়ে নেয় এবং তার বডিটা ফেলে দিলে সেখানে কুকুর বা নেগড়ে বাঘ এসে ছিঁড়ে খাচ্ছিল দেখে সে সেখানে খুঁড়ে সেই বডিটা দাহ করে দেয়, মানে পুঁতে দেয়, দিয়ে সেই জায়গাটা মাটি চাপা দিয়ে দেয়। আর সে সোনাটার দিকে তাকাচ্ছিল। সোনাটা পাহারা দেওয়ার জন্যই সে কত নাই পরিশ্রম করছে। তার বন্ধু ওদিকে কোনো খোঁজ নেয় না। পরের দিন আবারও সকাল হয়। তার বন্ধু খোঁজ করে বলে, ঠিকঠাক আছে তো, কেউ আসেনি তো? সে খুব কষ্ট করে বলছিল, একজন এসছিল, তোমার সোনার সেব আছে, তুমি যত পারো তাড়াতাড়ি এসো, আমার হাল খুব খারাপ হতে চলেছে, আমি আর বাঁচবো না। সে বলে, একটু কষ্ট করো, আর কটা দিনের মধ্যেই তো আমরা বড়লোক হব, আমার এখনো যেতে 3-4 দিন সময় লাগবে। সে বারবার তাকে সময় দিতে চায়, কিন্তু সময় মতো সে এসে ওঠে না। এদিকে না আছে তার কাছে খাদ্য, না আছে জল, কিচ্ছু বুঝতে পারছিল না সে কি করবে। একদিন প্রচণ্ড ঝড় আসে সেই জায়গায়। সেই ঝড়ের কবলে পড়ে তার সেই টেন্ট ভেঙে উড়ে চলে যায়, সমস্ত জিনিসপত্র সেখান থেকে তছনছ হয়ে যায়। সে মাটিতে লুটিয়ে পড়ে থাকে। পেটের ভিতরে একটা গাছের শিকড়ও ঢুকে গেছিল, মানে রক্তাক্ত অবস্থায় পুরো বালি চাপা পড়ে গেছিল সেখানে। সেই মাটি কোনো রকমভাবে সেখানে ওঠে। নিজের এনার্জি বলতে আর কিছু ছিল না। কষ্টসৃষ্ট করে ওঠার পর সে শুধু সেই সোনাটার পাহারা দেওয়ার জন্য কষ্ট করে যাচ্ছিল। কিছু কাঠ টাঠ জ্বালিয়ে সেই জায়গাটায় আহত জায়গায় ছ্যাঁকা দিয়ে কোনো রকমভাবে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছিল মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনার জন্য। কিন্তু তার যা হাল দেখে মনে হচ্ছিল সে আর বেশি দিন বাঁচবে না। সে যখন লুটিয়ে পড়েছিল, তার শরীরে কোনো আর এনার্জি ছিল না। ঠিক সেই জায়গায় হুবহুব যে মেয়েটা মেরেছিল সেই মেয়েটার দেখতে আরেকটা মেয়ে আসে, তার দিকে তীর ধরে, তাকে হেল্প করতে চায়, তাকে হেল্প বাঁচাতে চায়। সে প্রথমে ভয় পেয়ে যায় যে যাকে মেরে দিয়েছি সে আবার এলো কিভাবে। সে ভাবছিল এটা আমার স্বপ্ন নাকি এটা বাস্তব। তাকে কিছু খাওয়ায়। সে ভেবে উঠতে পারছিল না যে সেম দেখতে ব্যক্তি আমার কাছে কি করে এলো। অ্যাকচুয়াল সে যাকে মেরে দিয়েছিল এটা তার বোন ছিল। আর তার দিদি এসে তার বোনের খবর নেয় যে আমার বোনকে দেখেছিল। তার বন্ধু কল করলে বলে, আমি তোমাকে দেখা পাচ্ছি, দূরে ধোঁয়া উঠছে, এখানে তুমি আছো তো? বলে, হ্যাঁ, তুমি তাড়াতাড়ি এসো, আমার আর কন্ট্রোল হচ্ছে না, মনে হয় আমি আর বাঁচবো না। তার বন্ধু দূর থেকে শুধু বলে, আমি আসছি আসছি। আর সেই মেয়েটি দেখে তাকে সন্দেহ ছিল যে কেউ একজন আমার পাশে আছে, কিন্তু মাঝে মাঝে কোথায় চলে যাচ্ছে আমি বুঝতে পারছি না। চারদিকে নেগড়ে বাঘ এসে তাকে খেতে চায়। তার বন্ধুকে আর্তনাদ জানায়, আমাকে বাঁচাও, আমি পারছি না, আর আমার দ্বারাই হবে না। চার গায়ে শক্তি না থাকায় চারিদিক থেকে তারা এসে তাকে ছিঁড়ে খাওয়ার মতো পরিস্থিতি তৈরি করছিল। সে নিজেকে মুখে বলে যেটুকু হয় সেটুকু ভাবে বাঁচার চেষ্টা করছিল। তার বন্ধু দূর থেকে দেখতে পায় কেইথ ক্যামেরা দিয়ে, মানে দূরবীন দিয়ে দেখছিল, স্মুক করছিল, কিন্তু তার বন্ধুকে বাঁচানোর জন্য যাচ্ছিল না। তার মানে তার মধ্যে লোভ এসে গেছিল যে সে মরলে তারপরে যাওয়ার পর পুরো সোনাটা নিয়ে আমি আত্মসাৎ করব। সে আর্তনাদ করতে করতে সেই জায়গাটায় সেই নেগড়ে বাঘেদের হাতে তার সেখানে ছিঁড়ে খেয়ে মৃত্যু হয়। সে সেটা দেখার পর তারপর গাড়ি নিয়ে সেই জায়গাটা যায়। সে প্ল্যানিং করেছিল এবার সব জিনিসটা আমি তুলে নিয়ে সেখান থেকে চলে যাব। গাড়ির থেকে জিনিস বার করতে না করতে তার বুকে একটা তীর এসে লাগে। এই তীরটা লাগার পর সে সেখানে মারা যায়। কিন্তু তীরটা মেরেছিল সেই ব্যক্তি যার বোনকে কেইথ হত্যা করে মেরে দিয়েছিল। আর যে যমজ বোনটা আসার পর সেখানে তাদেরকে হেল্প করার চেষ্টা করেছিল, সে দূর থেকে তীর মেরে তাকে সেখানে মেরে দেয়।